বন্ধুরা, ভূতের গল্প শুনতে কে না ভালোবাসে? কিন্তু সেই ভূত যদি নিজেই এসে আপনার কাছে তার সমস্যার কথা বলে, তখন কেমন হবে? শিবরাম চক্রবর্তীর এমন এক অদ্ভুত ও মজার গল্প আপনাদের শোনাতে চলেছি। গল্পটার নাম ভূত আর ভূত। আপনারা বিশ্বাস করুন বা না করুন, এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে চলেছেন গল্পের কথক। যে ঘটনায় তার রাতের ঘুমের আরাম একেবারে হারাম হয়ে যাবে। এমন এক অতিথি ঘরে ঢুকে পড়বে যাকে এর আগে কেউ কখনো দেখেনি। আর তারপর হ্যাঁ, তারপর শুরু হবে যত সব অবাক কাণ্ড। তাহলে বুঝতেই পারছেন, ডেক চেয়ারে বসা লেখকের কপালে ঠিক কি নাচ্ছিল। এমন এক অলৌকিক ও টান টান উত্তেজনার মুখোমুখি তিনি হলেন, যার শেষ কোথায় কেউ জানে না। তাহলে চলুন, আজ আপনাদের শোনাবো সেই বেমক্কা কাণ্ডের এক অবিশ্বাস্য কাহিনী। গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি, নিখিল পাঁজা। ভূতে বিশ্বাস করো? কেউ যদি এই কথা আমায় জিজ্ঞেস করে, আমি বলবো, না, একদম না। সত্যিই, ওদের উপর আমার একটুও আস্থা নেই। একবার একটা ভূতের কথায় বিশ্বাস করে যা নাকাল হয়েছি, আর যেরকম বিপদে পড়েছিলাম, ইস, ভূতটা কি ঠকানটায় না আমায় ঠকিয়েছিল। সেদিন সিনেমায় সন্ধ্যের টিকিট না পেয়ে বাড়ি ফিরে এলাম, খুব ভারী মন নিয়ে। নিজের ডেক চেয়ারটিতে বসে বসে ভাবছি, নিজের ভূত ভবিষ্যতের ভাবনা না, ভবিষ্যতে নিজের ভূত হওয়ার কথাও নয়। ভাবছি ৯টার শোয়ে নিজেকে শোয়ানোটা মুলতুবি রেখে সিনেমা দেখাটা কি উচিত হবে? এই ভাবতে ভাবতেই প্রায় সোয়া ৬টা তখন হঠাৎ খুট করে একটা আওয়াজ শুনতে পেলাম। চমকে মুখ তুলে তাকিয়ে দেখি টেবিলের ওপারে আমার টুলের উপরে বসে একটি পাত্র, বেটে খাটো একটা মানুষ। আরে, এ কে? এ আবার কে রে? একে তো কখনো দেখিনি। এলোই বা কখন? কি করেই বা এলো? ছিটকিনি তো ভেতর থেকে লাগানো। তাহলে ঘরে ঢুকলোই বা কেমন করে? আমার মনের কথা টের পেয়ে লোকটি নিজের থেকেই জবাব দিল, আমার নাম অনিমেষ। আপনি আমায় চেনেন না, আমি কিন্তু আপনাকে চিনি। তেমাথার মোড়ে আমাদের ওই লাল বাড়িটার সামনে দিয়ে অনেকবার অনেকবার আপনাকে যেতে দেখেছি। তা হবে, কিন্তু মশাই, আপনি এখানে ঢুকলেন কখন? দেখতে পাইনি তো। কেন? এই তো আপনার পিছু পিছুই তো এলাম। তাই হবে হয়তো, ছোট্টখাট্ট বলে হয়তো নজরে পড়েনি। আর তাছাড়া সিনেমার চিন্তায় নিমগ্ন ছিলাম, অন্য সিনের দিকে মনও ছিল না। সারা ১.৫ ঘন্টা লাইনে খাড়ার থেকে টিকিট না পেলে যা হয় আর কি। চোখ কান বলে তো আর তখন কিছু থাকে না, খুব চোখা লোকেরও। চোখে কানে তখন আর কিচ্ছু ঢোকে না। আচ্ছা, বসুন বসুন। আমি বলি, যদিও বলাটা তখন বাহুল্য মাত্রই। আমার অনুরোধের অপেক্ষা না রেখে ভদ্রলোক বেশ জুত করেই বসেছিলেন। আচ্ছা, কি দরকার বলুন তো আমার কাছে? হ্যাঁ, আপনাকে আমার দরকার, বিশেষ দরকার, ভয়ঙ্কর দরকার, অনিমেষ বলে। এ তো অবাক করলেন আমাকে। আমি অনিমেষকে দেখি, আপনাকে আমি কখনো দেখিনি, অথচ অনিমেষ দৃষ্টিতে আমি তাকিয়ে দেখি ওই ভদ্রলোককে। দেখুন, আপনি যদি একটা কাজ করেন, তা আমার বড্ড উপকার হয়। তার বিনিময়ে যদি প্রাণ দেওয়াও সম্ভব হতো, আমি দিতাম। কিন্তু তা তো আর আমার পক্ষে সম্ভব নয়। বলেই সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, তবে প্রাণের চেয়ে দামি জিনিস আমি আপনাকে দিতে পারি। যাতে প্রাণ থাকে, যা না থাকলে প্রাণ থাকে না। যার অভাবে মানুষের প্রাণ যায়,
সেই অমূল্য বস্তু আমি আপনাকে দিতে পারি। টাকা, প্রচুর টাকা, যদি আপনি আমায় একটু সাহায্য করেন। আমি তখন ডেক চেয়ারে সোজা হয়ে বসলাম। আবার দেখলাম লোকটাকে। একবারে চুলের গোড়ার থেকে পায়ের গোড়ালি অবধি, ট্যাক, ট্যাক করে। ওর ট্যাঁক অবধি আমি দেখতে চেষ্টা করলাম। তারপরে বললাম, তাহলে অবশ্যই আলাদা কথা। টাকার জন্য কি না করে লোকে। ডাকাতিও করে থাকে। আচ্ছা এখন বলুন তো, আপনার কাজটা কি? না, না, এমন কিছু কঠিন কাজ নয়। অনিমেষ আমাকে জানায়। আচ্ছা আপনি তেমাথার মোড়ের সেই লাল বাড়িটা দেখেছেন তো? আপনি সেখানে যাবেন। তার তেতলায় আমার শোবার ঘর। আর সেই ঘরে ঢুকে আলমারির মধ্যে একটা বইয়ের ভেতরে আমার একটা উইল দেখতে পাবেন। সেই উইলখানা আপনাকে নষ্ট করতে হবে। হ্যাঁ? নষ্ট করতে হবে? আপনার উইল? কিন্তু সে কাজ তো আপনি নিজেই করতে পারেন মশাই। হুম, আমার হাতে তার নেই। মানে কথাটা হচ্ছে, এ ব্যাপারে আমার আর কোনো হাত নেই। সত্যি বলতে কি, হাতই নেই আমার। হাত নেই? কেন? ওই তো, ওই তো বেশ দুটো হাত রয়েছে। দিব্যি। হ্যাঁ, ও থেকেও না থাকার মধ্যে। বলার সঙ্গে ওর গলাটা ভারী হয়। মুখ কেমন ম্লান দেখায়। না, আসল কথা হচ্ছে আমি তো আর বেঁচে নেই। আদপি আমি আর নেই কিনা। গত বৃহস্পতিবারই তো আমি মারা গেছি। শুনে তো আমার প্রায় মূর্ছা যাবার জোগাড়। কিন্তু ব্যাপারটায় টাকার গন্ধ ছিল বলে স্মেলিং সল্টের কাজ করল। কোনো রকমে নিজেকে সামলে নিলাম। ও, মারা গেছেন বুঝি? হ্যাঁ, আজ্ঞে, জলজ্যান্ত। বলতেই জলের মতো সব বোঝা গেল। উইলখানা কেন যে ওর হাতছাড়া তাও বুঝলাম। আচ্ছা আপনি কি মারা গেছে কিনা তার প্রমাণ চান? আপনি দেখতে চান? বলেই অনিমেষ আমাকে দেখায়। বাতাসে ভর দিয়ে সরাত করে সে উঠে যায় উপরে। টুলের থেকে উড়ে কড়িকাঠি গিয়ে ওঠে। জমিদার থেকে বরগাদার হয়ে দাঁড়ায়। আমার চোখও তখন কড়িকাঠে ওঠে। আরে নামুন, নামুন! করছেন কি? ভদ্রভাবে বসুন। ভালো হয়ে একেবারে লক্ষ্মীটির মতন। বলতে না বলতে ও ছাদের ভিতর দিয়ে গলে যায়। মাথাটা ওর গলিয়ে দেয় ওপারে। কাঁধের ওধারটা আর আমার চোখেই পড়ে না। একবারে দৃষ্টির বাইরেই চলে গেছে বেবাক। খালি ধড়ের আধখানা এধারে ঝুলে থাকে। সে এক বিশ্রী দৃশ্য, যার পর নাই খারাপ। দেখে তো আবার আমার মূর্ছা যাওয়ার মতো জোগাড় হয়। আমি অস্ফুট আর্তনাদ করি। আমার আর্তস্বরে তারপরে সে এধারে আসে। মাথা বার করে কড়িকাঠ ধরে ঝুলতে থাকে। ত্রিশঙ্কুর মতোই ত্রিশূন্যে দাঁড়িয়ে থাকে। আমার সংখ্যা ৩ গুণ বাড়িয়ে। আরে নেমে আসুন চট করে। অমন নহুষে প্রেতাত্মার মতন করবেন না। আমি যে বেহুঁশ হয়ে পড়ব তাহলে। এমনিতেই ভূতে আমার বড্ড ভয়। অবশ্যই সত্যি বললে শুধু ভূত হয়তো ততটা ভয়ের নয়। কিন্তু ওদের ওই যে ভুতুড়ে কাণ্ড, ওগুলো দিয়ে মানুষ বেশি ভয় পায়। এমনিতেও কতই না ভূত বীজাণুর ন্যায় আমাদের আশেপাশে ঘুরছে। কিন্তু কিলবিল করলেও তা জানা যায় না। কিন্তু তাদের কিল খেলে কি অন্য কোনোভাবে তারা জানান দিলেই তখন জানা যায়। বড়, বড় বিড়াও তখন ভিড়মি খান। ভূত হচ্ছে আমাদের এই পুলিশের মতোই। পাশ দিয়ে চলে গেলেও কোনো ভয় নেই। কোনোই পরোয়া করে নে। কিন্তু, কিন্তু ওদের কার্যকলাপেই ডরায়। কিন্তু ভূতেরা এরকমই। সুযোগ পেলেই নিজের ক্যারদানি দেখাবেই। ছোটবেলায় একটা বইয়েতে নহুষে প্রেতাত্মার কাহিনী পড়েছিলাম। আর সেই থেকেই আমার জানা যে প্রেতাত্মাদের কোনো হুঁশ থাকে না। তো যাই হোক, অনেক বলা কওয়ার পর অনিমেষ ওর টুলে এসে বসে। বায়ুভূত নিরালম্ব দশার থেকে নেমে মাধ্যাকর্ষণের বশীভূত হয়। আর আমিও হাঁপ ছাড়ি। আমার ঘাম ছাড়ে। কিন্তু
আমার সন্দেহ কিন্তু ছাড়ে না। ভূতে আমার বিশ্বাস আছে, মানে ওদের ভৌতিক অস্তিত্বেই। কিন্তু ওদের কথায় কি বিশ্বাস? যে হাতে ও উইল বাগাতে পারে না, সেই হাত দিয়ে ও টাকা গলবে কি করে? আমার সংশয় ব্যক্ত করতে হয়। না, দেখুন, আপনি আমাকে বিশ্বাস করুন। কাতর হেসে বলে, যখন আমি কথা দিয়েছি, তখন তার কিন্তু নড়চড় একটুও হবে না। ওই আলমারির আরেক কোণে আমার একটা নোট বই আছে। আমার সেই নোট খাতার মধ্যে খান দশেক ৳১০০ নোট পাবেন। খাতাখানা আমি আপনাকে দেখিয়ে দেব। আর ওই সেই ৳১,০০০ হলো আপনার। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিন্তু মশাই, জানতে ইচ্ছে হচ্ছে যে উইলখানা আপনি নষ্ট করতে চাইছেন কেন? তো সেটা আমায় একটু বলবেন? আচ্ছা, তাহলে আমি বলছি, শুনুন। ওর বিবৃতি শুনি। বাপের একমাত্র ছেলে, অগাধ সম্পত্তির মালিক আমি। বেথা করিনি। অত বড় বাড়িতে আমি একলাই থাকতাম। আমার টাকা-কড়ি, বিষয়-আশয় যা কিছু সব যাদবপুর যক্ষ্মা হাসপাতালে দিয়ে যাব, এই ছিল আমার মনের বাসনা। আর সেরকম একটা উইলও আমি বানিয়েছিলাম। সেটা আমার অ্যাটর্নির কাছে আছে। কিন্তু তারপরে আরেকটা উইল করে, মানে এই নতুন উইলটা, যেটা নষ্ট করতে নিয়ে যাচ্ছি আপনাকে, এইটে করায় আমার আগের উইলটা আইনতই বাতিল হয়ে গেছে। কিন্তু এই উইলটা যদি ওড়ানো যায়, তাহলে আমার আগের উইলটাই আবার বলবৎ হবে। তা তো বুঝলাম। কিন্তু এই নতুন উইলটা আপনি বাতিল করতে চাচ্ছেন কেন? সেটা আমাকে বাতলান তো। আরে তাই তো বলছি। ভূতোর জন্যেই মশাই। না, না, ভূত নয়। কোনো ভূতের জন্য না। হ্যাঁ, ভূতের জন্য কি কোনো ভূতের মাথা ব্যাথা হয়? এ হচ্ছে ভূতোর জন্যে। আমার মাসতুতো ভাই, ভূতো। এই ছেলেটাকে আমি একদিন ভালো বলেই জানতাম। একটা বাড়িতে একলা পড়ে থাকি। দেখবার শুনবার কেউ নেই। ওই ভূতো মাঝে, মাঝে আমার খবর নিত। তদারক করত। এসে খুব দরদ দেখাতো। এবার অসুখে পড়াতে ভাবলাম যে হাসপাতালই যাই। সেখানে কেবিন ভাড়া নিয়ে থাকবো, বেশ হবে। কিন্তু ওই ভূতই বাধা দিল। অযাচিতভাবে এসে নিজের থেকে আমার সেবার ভার নিল। আর এমন সেবা যত্ন করতে লাগলো যে আমি প্রায় সেরে উঠলুম। তা আমার বেশ মায়া পড়ে গেল ওর উপরে। সেই অবস্থায় সেটা মনের কি অবস্থা আপনাকে আমি বলে বোঝাতে পারব না। হ্যাঁ, ওই আরকি মায়ালু অবস্থা বলতে পারেন। আমি বলি, হ্যাঁ, সে মায়ালু অবস্থায় দেখলাম চেহারাটা ওর গুন্ডার মতো চোয়াড়ে হলেও ভেতরটা কিন্তু ওর মাখনের মতোই মোলায়েম। তখন ওর প্রতি আন্তরিক মমতায়, ওর স্নেহের প্রতিদান দিতেই, যদি আমি মারা যাই তাহলে আমার সবকিছুই ওই পাবে, এইরকম করে একটা উইল আমি বানালাম। আর সেটা আমি জানালামও ভূতোকে। আর এইটা করার পর থেকেই অসুখটাও আমার কেমন যেন বেঁকে দাঁড়ালো। তখন ভূতো করল কি, এক বড় ডাক্তারকে ডেকে আনল। তিনি দেখে শুনে বললেন, "না, না, ভয়ের কিছু নেই। ওষুধে আর সেবাতেই সেরে উঠবে। কিন্তু খবরদার, ঠান্ডা যেন না লাগে। ঠান্ডা লাগলেই কিন্তু এ রুগীকে আর বাঁচানো যাবে না।" আর সে কথা শুনেই ভূতোর চোখে যে ঝিলিক খেলতে দেখলাম, তাতেই আমি ঠান্ডা মেরে গেছি। হাড় আমার হিম হয়ে গেছে। বুঝলাম যে পুরোপুরি ঠান্ডা হবার আর আমার বেশি দেরি নেই। আর টেরও পেলাম সেই রাত্রেই। মাঘের এই হাড় কাঁপানো কনকনে শীতে চারধারের জানলা সে খুলে দিল। আমার গায়ে লেপ তুলে নিল। তারপরে? হ্যাঁ, তারপরে যা হবার তাই হয়েছে। ডবল নিউমোনিয়া হয়ে আমি মারা গেছি। আমায় পটল তুলতে হয়েছে। আরে! এ তো মৃত্যু নয় মশাই, এ যে খুন, ডাহা খুন যে। আমি আঁতকে উঠি। দেখুন, আমি নিজেই এ জন্যে দায়ী। আমি কিংবা আমার ওই উইলটাই বলতে পারেন। কিন্তু আমার আরেকখানা উইলও যে করা আছে, হ্যাঁ, এই কথাটা হতভাগাটা জানে না। আমার আর কিছু জানবার ছিল না। অনিমেষের পিছু, পিছু আমি বেরোলাম। রাস্তায় নেমে আর ওর দেখা নেই।
লাল বাড়িটার কাছে গিয়ে তার সাড়া পেলাম। গিয়ে দেখি সদর দরজায় প্রকাণ্ড এক তালা ঝুলছে। খড়খড়ি জানলা, সব ভেতর থেকে আঁটা। কোথাও কোনো ফাঁক নেই শোধবার। তাহলে ঢুকি কি করে? তা আপন মনেই বলছি। হঠাৎ দেখি পাশের গ্যাসের বাতিটা ফিসফিসে উঠল। পেছন দিকের একটা খড়খড়ির পাল্লা ভাঙা, তার ভেতর দিয়ে আঙুল গলিয়ে ছিটকিনি খোলা যায়। জানলা গলে সামনেই সিঁড়ি পাবেন, সোজা চলে যাবেন উপরে তেতলায়। গেলামও তাই। যেতেই আলমারিটা আমায় ডাকলো, এই যে এইখানে, এর মধ্যে উইলটা পাবেন, বলে উঠল আলমারিটা। তার খোপে খোপে বইয়ের গাদা, তার ভেতর থেকে খুঁজে বার করলাম উইলখানা। কিন্তু এখন, এখন কি করি? টেবিলের উপরে দেশলাইটা পড়েছিল। দেখলাম সেও বেশ বলতে কইতে শিখেছে। আমাকে কিংকর্তব্য বিমূঢ় দেখে দেশলাইটা বললে, এই যে আমি এখানে আছি, আমাকে ধরো, আমায় দিয়ে ধরাও। ওর শিখায়, ওরই শিখানো মতো উইলটা ধরি। ধরতে না ধরতে সেখানা একবারে ছাই হয়ে গেল। তখন আমি অনিমেষের দিকে ফিরি। এতক্ষণ সে দেশলাইয়ের ছদ্মবেশে আমাকে উৎসাহ দিচ্ছিল, কিন্তু সে আর ধরা দিল না, কিছুতেই আর নিজ মূর্তি ধরল না। আসল কথাটা তখন বাধ্য হয়ে জনান্তিকেই পারতে হলো। দেশলাইয়ের উদ্দেশ্যেই ছাড়লাম, কিন্তু মশাই, আমার পুরস্কার কই? সেই ১,০০০ টাকার হদিশ? এই যে আমার তলার খুপড়ির কোণের দিকে, ডায়েরি বইটার ভেতর। আলমারিটা আমার জবাব দিল। এমন সময়ে সদরে একটা মোটর এসে দাঁড়ানোর আওয়াজ পেলাম। আলমারিটা চেঁচাতে শুরু করলো, পালাও পালাও, আর দেরি করো না, প্রাণে যদি বাঁচতে চাও এক্ষুনি পালাও, ওই খুনে গুন্ডাটা এসে পড়েছে, ওর ভয়ঙ্কর গায়ের জোর, তার উপর আবার বারবেল ভাঁজে রীতিমতন। দেখতে পেলে আর তোমার এই কাণ্ড দেখলে তোমাকে আর আস্ত রাখবে না, মেরে ভূত বানাবে, তা কিন্তু বলে রাখছি। ভূত এলো বলে আর। জুতোর শব্দ শোনা যায় নিচের তলায়। ডায়েরি বইটা বাগিয়ে নিয়ে আমি দুদ্দার করে নামি। সিঁড়ি ভেঙে টপ করে পেছনের ভাঙা জানলার দিকে যাই, তার ফাঁক দিয়ে টপকে যাই। তারপর এক গ্রাম ছুট লাগাই, হাঁপ ছাড়ি বাড়ি ফিরে। বাব্বাহ! যা ফাঁড়াটা গেল! হ্যাঁ, আর একটু হলেই তো গেছিলাম। ভূতের হাতে মার খেয়ে ভূত হতাম এতক্ষণ। আর একটা ভূত, অনিমেষের স্যাঙাত হতে হতো। আর ভূতর হতো ২ নম্বর, আর একটা খুন। আজ আবার ছিল আরেক বৃহস্পতিবার এবং বারবেলায় এখন। এর উপর সেই বারবেল ভাঁজা ওস্তাদ এসে পড়লে আর দেখতে হতো না মোটেই। যাক, অমন তাড়ার মধ্যেও নোটের তাড়াটা হাতাতে আমি ছাড়িনি। হাতছাড়া করেই নোট বই। দৌড়ঝাঁপ যতই হোক না, ডায়েরি বইটা বুকের মধ্যে করে এনেছি, ফেলে আসিনি। আর সমস্ত টাকা তার মধ্যে একবারে ইনট্যাক্ট, আমার ট্যাঁকই বলতে গেলে। তা নোট খাতাটা খুলি, ওমা! এর ভেতরে আর্ধেক পাতা যে উই খাওয়া! মলার দুটোকে ঠিক রেখে ভেতরে ভেতরে কাজ সেরেছে। নিখুঁত উই শিল্পই বলতে হয়। খুলতেই খাতার আর্ধেক ঝুরঝুর করে খসে পড়ল। এক ঝুড়ি নোটও সেই সাথে, ওগুলোকেও বাকি রাখেনি, একবারে কুড়ে কুড়ে খেয়েছে। সেই কারিকুরির থেকে নোটের কুচিগুলো জোড়াতাড়া দিয়ে হয়তো বা একখানা বানানো যায়, তাই আর কম বাকি। সর্বনাশে সমুৎপন্নে পণ্ডিতরা অর্ধেক ছাড়েন। এখন পরিশ্রমের সবটাই যখন পণ্ড, তখন ৯০ ভাগ না হয় আমি বাদই দিলাম। তা বরবাদ দিয়েও ১০০ থাকে, সেটাই এবার মন্দ কি? এই বাজারে ১০০ টাকায় এমন কি কম? কিন্তু উইয়ের কেরামতির সঙ্গে কি আই পারে? পারি কি আমি? উইয়ের কাছে আই তো ছেলে মানুষ, নিতান্তই একবচন, এক্কেবারে নামমাত্রই। যা হোক, জোড়াতাড়া দিয়ে তাহলেও একখানা তখন খাড়া করে তুলি। ১০০ই বটে।
18খানা টুকরো আঠার সাহায্যে একটা কাগজের পিঠে আঁটার পরে সে যা এক শো হলো, মানে দেখবার মতোই, দেখে তারিফ করার মতোই। হ্যাঁ, চেহারার দিক দিয়ে ৳১০০ নোটের চেয়ে একটু বেশি লম্বা চওড়ায় যদিও, কিন্তু তাহলেও তার জন্য আমার বেশি দাবি নেই। ৳১০০ পেলেই আমি খুশি হব। এমনকি 10% ডিসকাউন্ট দিয়ে ৯০ নিতেও নারাজ নই। টাকায় যদি নাই মেলে, আনা এলেও ক্ষতি নেই। ৯০ আনা পেলেও লুফে নেব। ৯০ পয়সা কেউ দিলেও পড়তে যায়। কিন্তু এটা ঠিক জাল নোট না হলেও এই ভেজাল নোট কোনো দামেই কেউ কি নিতে চাইবে? বলো ভাই, তোমরাই বলো। এর পরেও কি কেউ ভূতে কখনো আর বিশ্বাস করে? করতে পারে? আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।